পাকিস্তানকে সিরিজ হারানোর শেষ ম্যাচে এসে কিছুটা থমকে গেল বাংলাদেশ। লক্ষ্যটা ছিল ধবল ধোলাইয়ের উল্টো ধোলাই হয়ে গেছে। টিমটাই লিটন দাসের দল হেরেছে 74 রানে, বিশাল মার্জিন। একটা ডিফারেন্ট দল নিয়ে বাংলাদেশ নেমেছিল, ডিফারেন্ট কিছু প্ল্যানিং ছিল, সেটা এক্সিকিউশন হয়নি। কি হতে পারতো, কি হলো, সেগুলো নিয়ে কথা বলবো। আপনাদের সাথে রয়েছে আমি তাই অনন্ত, দেখছেন এনিগমা টিভির পর্দায় ই স্পোর্টস। আমার সাথে রয়েছেন সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। পাইলট কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এবং আমাদের সাথে রয়েছেন আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম কাইসার। কাইসার, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আপনারা দুজনে হাসতেন দেখে ভালো লাগছে। বাংলাদেশ যে খেলাটা খেলেছে তাদের আসলে আসার জায়গাটা একটু কমই। একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আমরা অনেক চেঞ্জ করেছি। দেখে মনে হচ্ছে আমরা অনেক বড় দল। লাস্ট ম্যাচটায় আমাদের অত প্রয়োজন নেই জয়ের, সো আমরা কিছু প্লেয়ারকে চালাই করে দেখতে পারি। এবং পাকিস্তানি বেশ কিছু এক্স ক্রিকেটার ওই বিষয় নিয়ে কথা বলেছে যে বাংলাদেশ দল রোটেশন করে খেলিয়েছে, আমাদেরকে তারা খুব বড় দল মনে করেনি। পাইলট, লাস্ট ম্যাচের পরিবর্তনগুলো সব মিলিয়ে বাংলাদেশের আসলে কোথায় কি লস হয়ে গেল? প্রথমে বলবো অনন্ত ভাই, আপনি যে কোশ্চেন তার প্রথমে বলছিলেন যে আমরা দুজন খুব হাস্যজ্জ্বল। দেন আমার কাছে মনে হয় সবসময় লাইফটা হচ্ছে সুইচ অন সুইচ অফ। খেলার সময় খেলা দেখবেন, খেলাটাকে এনজয় করবেন, হয়তো ওই সময় কষ্ট পান বা আনন্দ পান, বাট তারপরে আবার নেক্সট লাইফ যে আপনি পরবর্তী সময় যে কাজটা আছে সেটাকে কত ভালো করা যায়। তো আর বলছিলেন যে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে কালকে ছোট করে নিয়েছে কিনা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম হ্যাঁ অনেক চেঞ্জ করেছে, বাট অতিরিক্ত চেঞ্জ বাংলাদেশ টিম হ্যাঁ বাংলাদেশ টিম কিন্তু আমি মনে করি যে এখনো ওই লেভেলে আমরা যাই নাই যে ব্যাকআপে একদম 19 প্লেয়ার বা 20 প্লেয়ার আছে। আমার মনে হয় যে অনেকে আছে না যে যেমন ইন্ডিয়া টিমে 3টা টিম বানাবেন, 2-1টা প্লেয়ার বাদে সবই একই টাইপের টিম হয়ে যাবে, মানে কোয়ালিটি। আমাদের টিমে এখনো কিন্তু আপনি ওই জায়গায় পৌঁছায় না যে এত পরিবর্তন। আগে ম্যাচগুলো জিততে জিততে আপনি বলছেন কোয়ালিটি ব্যাকআপ প্লেয়ার নেই। হ্যাঁ কোয়ালিটি ব্যাকআপ প্লেয়ার না, 15 জনের মধ্যে তো টিম প্লেয়ার আছে, সবাই ভালো প্লেয়ার, কিন্তু যেহেতু ম্যাচ জিতছেন ম্যাচটা মোমেন্টামটা রাখা উচিত। সেকেন্ড হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম যে আমার মনে হয় যে অফের আমরা বলছিলাম যে সম্ভবত এর আগে লো স্কোরিং গেম আছে, আমরা চিন্তা করছি 130 রান 25 রান বা 40 রান হবে। বাংলাদেশ টিম কিন্তু কখনোই ভাবে নাই যে না এই উইকেটেও অনেক সময় যে ওয়েদার কখনো কোনো উইকেট ফ্ল্যাট হতে পারে, যে 180 বা 200 রান হতে পারে। আপনার টিমের মধ্যে যে কম্বিনেশন ছিল তাতে আমার মনে হয় যে 2-1 হয়তো তামিম জুনিয়র আমার কাছে মনে হয় যে 150 স্ট্রাইক রেট খেলার মতো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার। ম্যাক্সিমাম মেজরিটি প্লেয়ার কিন্তু 100 স্ট্রাইক রেট, 110 স্ট্রাইক রেট। তো আপনি তো ওইখানেই তো টিম ওনার দেখেই বোঝা যায় যে 130-এর খেলার চিন্তা ভাবনা। এবং সবচেয়ে বড় ব্যাপার গত ম্যাচে আমি বলবো যে প্রথম 6 বারই খেলা হয়ে গেছে। পাকিস্তান প্রথম 6 বারে ভালো খেলে দিয়েছে, প্রথম 6 বার আমরা ক্রস করে গেছি। পিচটা দেখে মনে হচ্ছে যে 179 টার্গেট হতে পারে, 8 টার্গেট হতে পারে, মানে এত ভালো ব্যাটিং পিচ হয়ে গেল সাড়ে তিন। না, উইকেট যে খুব বড় কোনো চেঞ্জ ছিল তা কিন্তু না। আপনি দেখবেন যে কালকে কিন্তু আপনার যে উইকেটে খেলা হয়েছে সেখানে উইকেটটা ব্যবহার ভালো করেছে পাকিস্তান। পাকিস্তান যে শুরুটা ভালো করেছিল সেই শুরুটা তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছিল। প্রথম 10 ওভারে তারা যে রান করেছে শেষের 10 ওভারে তার চেয়ে কিছুটা বেশি রান করেছে। কোনো সময় কিন্তু আপনি একদম শুরু থেকেই তাদের স্ট্রাইক রেট আপনার রান রেটটা ছিল আপনার 9-এর উপরে। আর টি-20তে শুরুর দিকে যদি আপনি ভালো করতে পারেন তাহলে দেখবেন যে পরের যে ব্যাটার যারা রয়েছেন তাদের কাজটুকু একটু কমে যায়। তাদের কাজটুকু তখন আর ইনিংস বিল্ড আপ করা হয় না, তাদের কাজটুকু ইনিংসটাকে তখন আর একটু ত্বরান্বিত করা, স্কোরটাকে আর একটু বাড়ানো, এক্সেলারেট করা, সেই কাজটা তারা খুব ভালো মতো করতে পেরেছিল। এবং এই উইকেটে দুটো ম্যাচে এক্সপিরিয়েন্সের দেখে পাকিস্তান কিন্তু খুব ভালো মতো বুঝতে পেরেছিল যে এই উইকেটে আপনার কেমন করে ব্যাট করতে হবে। এই কারণে তারা দেখবেন যে তারা বাউন্ডারির চেয়ে তারা কিন্তু ছক্কা বেশি হাঁকিয়েছে। সমানই হয়েছে, 12টি বাউন্ডারি হয়েছে, 12টি ছক্কা হয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু আপনি যে বাউন্ডারি হাঁকানোটা কঠিন হবে। কেন কঠিন হবে আমি একটু বলি আপনাকে। কারণ আপনি দেখবেন যে বল করে ঘাসে আটকে যাচ্ছে, বল কিন্তু আপনি ঠিক মতো যাচ্ছে না। হ্যাঁ, এর কারণটা হলো যে পানির কারণে বা বৃষ্টির কারণে মাঠে একটু স্লো হয়ে গিয়েছিল। এই কারণে তারা ছক্কা হাঁকানোটা একটু বেশি মানে চিন্তাটা করেছিল, প্ল্যানটা তারা সেরকম ভাবে করেছিল। সেই অনুযায়ী তারা এগিয়ে গিয়েছে। তারপর আমি মনে করি যে এই উইকেটে আপনি 180 রান বা 178 রান তুলে ফেলাটা মানেটা হলো যে ম্যাচের অর্ধেকটুকু আপনি জিতে যাওয়াটা। আর তারপরের অংশটুকু তারা যে কাজটুকু করেছে, বোলিং দুর্দান্ত বোলিং করেছে। পাকিস্তানের বোলিং কিন্তু সবসময় বিখ্যাত একটা কারণে, সেটা হলো যে তারা পিন পয়েন্টে ইয়র্কার করতে পারে। এবং কালকের এই ম্যাচে দেখবেন যে বাংলাদেশের ব্যাটিং এর মিডল অর্ডারটা কলাপস করেছে কিন্তু পাকিস্তানের পিন পয়েন্টেড ইয়র্কারের কারণে। তো বাংলাদেশের টপ অর্ডারটা যে আপনি একদম পুরোপুরি একত্রে বিধ্বস্ত হয়ে গিয়েছে। পাওয়ার প্লেতে 5টা পড়ে গিয়েছে। 25 রানে 5 উইকেট হারানোর পরে 128 রান চেস যখন আপনি করতে নামবেন তখন এই ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে সেটা জানার জন্য আমার মনে হয় যে ক্রিকেট বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন হয় না। সো ব্যাটিং এর ব্যর্থতার কারণে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে। দেখুন, এই সিরিজটা বাংলাদেশ জিতেছে, কিন্তু কোনো সময় কি মনে হয়েছে যে দলগতভাবে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়েছে? প্রথম ম্যাচে তারা 112 রান চেস করেছে, দ্বিতীয় ম্যাচে তারা
133 রান করে কিন্তু করেছে। ম্যাচটা ডিফেন্ড করতে পেরেছে। এবং শেষ ম্যাচে তারা আপনি যদি এখানে সাইফুদ্দিনের 35 রানটা বিয়োগ করেন তাহলে দেখবেন যে 100 এর নিচে বান্ডেল আউট হয়ে যেত। তাই 81 for 9 ছিল ইনফ্যাক্ট। রাইট, 89 for 1 ছিল। দ্যাট মিন্স আপনি ব্যাটিংটা কিন্তু সিরিজ জিতেছে বাংলাদেশ, কিন্তু যে কায়দায় ব্যাটিংটা করার প্রয়োজন ছিল সেই ব্যাটিংটা দ্বিতীয় ম্যাচ ছাড়া অন্য কোনো ম্যাচে বাংলাদেশ ভালো করে নেই। পয়েন্ট দিয়েছেন আপনি। কারণ বাংলাদেশের ওভারঅল এই সিরিজটা তো বাংলাদেশ জিতেছে, মানে যে দিন যে বাংলাদেশ টি20 তে ভালো হচ্ছে, শ্রীলঙ্কাকে আমরা সিরিজ হারিয়েছি 2-1, পাকিস্তানকে হারালাম 2-1, কিন্তু এই সিরিজ থেকে প্রাপ্তির কোনো জায়গা দেখছেন আপনি? মানে যেটা মাইক হাসান বলেছিলেন প্রথম ম্যাচ শেষে, এমন উইকেটে বাংলাদেশ বড় না, পারফর্ম করতে পারবে। প্রাপ্তি তো অবশ্যই আছে। ম্যাচ যখন জিতবেন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল যে বিগত অনেক মাস আমরা কিন্তু ম্যাচ জিতছিলাম না। ইন্ডিভিজুয়াল হয়তো কিছু কিছু পারফরমেন্স আসছিল, একটা প্লেয়ার ভালো রান করছে অথবা ভালো বোলিং করছে, বাট ম্যাচ জিতছিলাম না, সবসময় আমরা হেরে যাচ্ছিলাম। আর আপনি যখন ম্যাচ হাতে থাকবেন না, আপনি ইন্ডিভিজুয়াল যতই রান করেন তখন পুরো টিম নিচের দিকে চলে যায়। প্লাস হয় কি, ড্রেসিং রুমের অবস্থা খারাপ হয়, বাইরে থেকে মিডিয়া প্রেশার থাকে, পাবলিক প্রেশার থেকে, প্লেয়ারদের মধ্যে যখন আপনি একটা প্লেয়ার রান করছে না, একটা প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে না, তখন ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলা শুরু হয়ে যায়। এর ভিতরে অনেক কথাগুলো বেরোতে থাকে। তো টিম যখন জিতে থাকবে তখন দেখবেন যে নেগেটিভ জিনিসগুলো পজিটিভ হতে থাকে। তো এইখান থেকে পজিটিভ জিনিস হচ্ছে যে আপনি দুটো ম্যাচ জিতছেন, শ্রীলঙ্কা দুটো ম্যাচ জিতছেন, সিরিজ জিতছেন, এগুলো পজিটিভ দিক। বাট আমার কাছে মনে হয় যখন আপনি পজিটিভ মোমেন্টে থাকবেন তখন কিন্তু এই মোমেন্টামটা ধরে রাখাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি বলছেন যে ফুল স্ট্রেংথ বাংলাদেশ নামলেই ভালো। ফুল স্ট্রেংথ, বিকজ আপনি এখনো আমার কাছে মনে হয় যে ওই জায়গায় পৌঁছে নেন। আপনি বলতে পারেন যে হ্যাঁ ব্যাকআপ প্ল্যান তৈরি করছেন। ব্যাকআপ প্ল্যান তৈরি করতে হলে আপনার অনেক জায়গা আছে। যেমন ধরেন সাপোজ আপনি মেন টিম নিয়ে খেলেন, যারা সুযোগ পেল না, একটা ফাইন টিউন করেন যে কোন প্লেয়ারটাকে আমি ফাইন টিউন, যে কোন প্লেয়ারটাকে নিলে আমার কোনো পারফরমেন্সের কিছু ক্ষতি হবে না, ম্যাচ জিততেই হবে, ক্ষতি হবে না। সেকেন্ড হচ্ছে যে আপনি ব্যাকআপ প্লেয়ার তৈরি করার জন্য একটা আমাদের দেশে কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস আছে। আমার কাছে মনে হয় আমরা আমি কাউকে মানে কোনো সরকার টরকার করে লাস্ট 14-15 বছর ধরে আমরা প্লেয়ারই তৈরি করি, অনেস্টলি বলি। আপনি যদি দেখেন যে তামিম, মুশফিক, মাহমুদুল রিয়াদ প্লেয়ার হয়ে তার ব্যাকআপ একটা, আমি ছোট একটা সবসময় এক্সাম্পল দিই। আপনি যদি ছোট একটা গাছ লাগান, গাছটা কিন্তু 1 বছর একটু বড় হবে, 2 বছর বড় হবে, 10 বছর, 30 বছর যে একটা গাছ আর পারবে না, গ্রোথ থেমে যাবে। তো অস্ট্রেলিয়ার টিম, ইন্ডিয়ার টিম, ইংল্যান্ড টিমের গ্রোথ থেমে গেছে, তাদের শুধু চেঞ্জ হবে প্লেয়ার, তারা খেলার ট্যাকটিক্যাল জায়গা চেঞ্জ হবে। ধরেন টেন্ডুলকার চলে গেছে, গিল আসবে, রিকি পন্টিং চলে গেছে, আরেকটা প্লেয়ার আসবে। তো ওরা কিন্তু ওই লেভেলেই থাকে। কিন্তু আপনি আয়ারল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, তাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। তো আমি মুশফিক, মাহমুদুল রিয়াদ ধরেন আমাদেরকে বিট করে আসছে, তাদেরকে বিট করে যে আরো বেটার প্লেয়ার সাথে বিট করে আসবে, সেই গ্রোথটাকে আমরা থামাই নিয়েছি। বিকজ হচ্ছে আমি বুঝতে পারছেন কেন ডোমেস্টিক ক্রিকেটটাকে একদম পোর। তো আমি মনে করি যে আমাদেরকে একটা উপায় আছে, শুধুমাত্র যদি ফল খেতে চান, যে না বাংলাদেশ টিমের রেজাল্ট চাই, ন্যাশনাল টিম এরকম জায়গায় মেন টিম খেলাতে হবে। আর একটা এই টিম বানাবেন যে 20 থেকে 25 জন, যে এই টিমটা সারা বছর নট অনলি ডোমেস্টিককে নিয়ে চিন্তা করবেন, বিকজ ডোমেস্টিক আমাদের ভেরি পোর। আপনি চিন্তা করবেন যে কি করে অস্ট্রেলিয়া টিমের সাথে কিছু ম্যাচ খেলানো যায়, টি20 ফরম্যাট, 4 ডেজ ম্যাচ, তারপরে হচ্ছে 1 ডেজ ম্যাচ, যে অস্ট্রেলিয়া টিম, ইংল্যান্ডের টিম, বা হয়তো দেখা গেলো নিউজিল্যান্ডের টিম, তাদেরকে ওই মানসিকতা তৈরি করে যে ওইখান থেকে তখন আপনি কিন্তু প্রত্যেকটারই ব্যাকআপ প্লেয়ার পেয়ে যাবেন, তখন রেডি টু প্লে হয়ে যাবে একদম প্লেয়ার। না, ইনফ্যাক্ট এই সময়টাতে মানে নাজমুল হাসান পাপনরা চলে যাওয়ার পরে বাংলাদেশের বয়স ভিত্তিক টিমগুলো ক্রিকেটে অনেক খেলা খেলছে। আপনি এই টিমের কথা বলছিলেন, তারা খুব শিগগিরই অস্ট্রেলিয়াতে সফর করতে যাবে। এবং কাছে বাংলাদেশের ওভারঅল যদি টিমটা দেখি, বলছিলেন যে আসলে ব্র্যান্ড নেম নেই আর কি। মানে ওই পঞ্চপাণ্ডব যাওয়ার পরে যে একটা রিপ্লেসমেন্ট থাকবে, যার দিকে তাকে আমরা আশা করবো যে না তিনি আমাদেরকে টেনে নিয়ে যাবেন, ওই প্লেয়ারটার অভাব রয়েছে। আমি একটু ওই বিষয়ে কথা বলবো। তারা একটু নাইম শেখকে নিয়ে কথা বলতে চাই। রোটেশন ভিত্তিতে ওপেনাররা খেলেছেন এই সিরিজে, দুটো করে ম্যাচ পেয়েছেন প্রত্যেকেই। বোঝা যাচ্ছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের প্ল্যানিং এ নাইম শেখ রয়েছেন ব্যাকআপ ওপেনার হিসেবে। কিন্তু তার আসলে সমস্যাটা কোথায়? দুটো ম্যাচ খেলেছেন, দুটোতেই ভেরি আনইমপ্রেসিভ। এর আগে বলেছেন যে মিডল অর্ডারে খেলতে পারছেন না, তাকে ওপেনিং স্লটটা দেওয়া হলো। কালকে 17 বলে 10 করলেন, স্ট্রাইক রেট 103 ছিল কালকে ম্যাচ শুরুর আগে, আরো কমে গেছে। কোথায় সমস্যা দেখছেন আসলে নাইম? আমি রোটেশন পদ্ধতি নিয়ে একটা আমার নিজস্ব প্ল্যান আছে। সেটা হলো যে আপনি যখনই দলের মধ্যে 3 জন ওপেনারকে নেবেন এবং তাদেরকে যখন আপনি মনে করবেন যে রোটেশন পদ্ধতিতে খেলাতে হবে, অর্থাৎ একটা ম্যাচে 2 জন ওপেনার নামলেন এবং থার্ড যে ওপেনার তাকে আপনি পরের ম্যাচে নামাবেন, অথবা থার্ড ম্যাচে বা ফোর্থ ম্যাচে নামাবেন, আমি এই পদ্ধতিতে যেতে রাজি না। আপনি এটা সবচেয়ে সহজ সমাধানটা হলো যখন দলে 3 জন ওপেনার থাকবেন, আপনি রোটেশন পদ্ধতিতে না গিয়ে আপনি তাদেরকে 1, 2, 3 পজিশনে খেলিয়ে দেন। আপনি 2 জন ওপেনার রইলেন এবং থার্ড ওপেনার যিনি থাকবেন তিনি ওয়ান ডাউন ব্যাটিং করবেন। কারণ ওয়ান ডাউন ব্যাটিংটা মানে কি হলো কিন্তু আপনার এক অর্থে ওপেনিং এর কাজটাই করবে। কারণ প্রথম বলে যদি উইকেট পড়ে যায় তাহলে ওয়ান ডাউন ব্যাটার কিন্তু আপনি ওপেনারের কাজ হিসেবেই করবেন। তাহলে আপনার এই যে রোটেশন পদ্ধতির যে সিস্টেমটা, অন্তত আপনার ওপেনারদেরকে নিয়ে সেখান থেকে আপনি একটা কিছুটা মুক্তি পেতে পারেন। হ্যাঁ, আপনি বলবেন যে তাহলে তো 3 নম্বরে আমাদের লিটন দাস সেট হয়ে গিয়েছেন, তো
তো তিনি যখন সেট হয়ে গিয়েছেন, আমি মনে করি যে তিনি 3 নম্বরে ব্যাট করাটা যা, 4 নম্বরে ব্যাট করাটা তাই হবে তার জন্য। আপনি যদি এই সিস্টেমটা নেন তাহলে দেখবেন যে আপনি কোনো একটা সেট ব্যাটার যিনি রয়েছেন, পারভেজ হোসেন ইমন কিন্তু খুব ভালো পজিশনে ছিলেন, ভালো খেলছিলেন, তাকে বসিয়ে আপনি আরেকজনকে ওপেনারকে খেলাচ্ছেন। কেন? কারণটা হলো যে রোটেশন সিস্টেমের জন্য। কিন্তু এইটাই যদি আপনি নিয়মিত দুই ওপেনার ব্যাটিং করবেন এবং থার্ড ওপেনার আপনার ওয়ান ডাউনে ব্যাট করবেন, তাহলে দেখবেন যে এই রোটেশন পদ্ধতিতে আপনাকে যেতে হবে না। দিস ইজ মাই থিঙ্কিং। আমার মনে হয় যে আরো ভালো থিঙ্কিং রয়েছে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের কাছে, তারা এই চিন্তাটুকু করবেন। আর ফিরি নাইম শেখের বিষয়, লম্বা সময় ধরে তিনি খেলছেন, 2019-এ খুব সম্ভবত তার ডেবিউ হয়েছিল এবং ভারতের বিরুদ্ধে 71 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন দিল্লিতে, যে ম্যাচটা আমরা জিতেছিলাম। কিন্তু তারপর তার কাছ থেকে আমরা সেরকম ম্যাচ উইনিং কোনো ইনিংস পাইনি। নট নেসেসারি যে তারা সব ম্যাচে ভালো করবেন, সব ম্যাচে জিতবেন বা সব সিরিজ জিতবেন, কিন্তু মাঝে মাঝে তো জিততে হবে এবং মাঝে মাঝে আপনাকে ভালো পারফরমেন্স করতে হবে। সো ভালো পারফরমেন্সের হারটা যদি খারাপ পারফরমেন্সের চেয়ে মানে কমে যায়, তখন দেখবেন যে সেই ক্রিকেটারকে নিয়ে এক ধরনের বা সেই ব্যাটারকে নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে নাইম শেখ এখন সেই পজিশনে চলে গেছেন যে তিনি ভালো পারফরমেন্সের তুলনায় বাজে পারফরমেন্সটা বেশি করছেন। এটা যখনই একজন ক্রিকেটারের গায়ে সিলটা লেগে যাবে, তখন দেখবেন যে আপনি তার উপর আস্থাটুকু হারিয়ে ফেলেন নির্বাচকরা পর্যন্ত। সো নাইম শেখের সামনে খুব সম্ভবত সময় শেষ হয়ে যাচ্ছে। যদি তিনি এখন ভালো পারফরমেন্স করার ধারাবাহিকতাটা না রাখতে পারেন, তাহলে এখন যেরকম ভাবে সুযোগটা পাচ্ছে, হয়তো সামনে সেই সুযোগটা পাবেন না। আমাদের এনসিএল একটা টি20 টুর্নামেন্ট হয়, আমাদের বিপিএলও হয়, আমরা তারপর আসলে ব্যাকআপ প্লেয়ার, মানে ধরেন কোয়ালিটি ক্রিকেট নিয়ে তো একটা কোয়েশ্চেন সবসময় থাকে, যেহেতু ডোমেস্টিকে ভালো ক্রিকেট হয় না, এনসিএল টি20 তো খুব ভালো ক্রিকেট হওয়ার সুযোগ নেই, কারণ এটা বিপিএল এর একটা এক্সটেন্ডেড ভার্সন। কিন্তু আমাদের ব্যাকআপ ওপেনারও নেই, মানে আমাদের কি আসলে এমনই খারাপ সময় যে আমাদের নাইম শেখকেই ব্যাকআপ ওপেনার হিসেবে চিন্তা করতে হচ্ছে? কোথায় আসলে সমস্যা? না দেখেন, এনসিএল একটি টি20 কথা যে বললেন, এনসিএল এর মোট কটা টিম খেলে দেখতে হবে। এই প্লেয়ারগুলো ন্যাশনাল বা এই প্লেয়াররা যদি সব টিমে 2টা করে চলে যায়, তাহলে এনসিএল বাদ বাকি প্লেয়ারগুলোর মানটা কি হবে? তো এমনি প্লেয়ার নাই, তাহলে মানটা কি হবে? তো আপনি বুমরাকে খেলবেন, বুমরা 6টা বল হবে, 5টাই কোয়ালিটি। এনসিএল এ তো 6টা বলের মধ্যে 4টা ব্যাট বল বা 5টা ব্যাট বল, তো আপনি ওখানে হয়তো রান করে ফেলতেন, কিন্তু আপনাকে খেলতে হবে বেস্ট প্লেয়ারের সাথে খেলতে হবে। তো সেই জন্য আমাদের অনেক প্ল্যানিং করতে হবে যে কি টাইপের আমরা টি20 ফরম্যাট খেলবো। বিপিএল খেলেছেন আপনি টি20 ইমপ্রুভ করার জন্য, বিপিএল এ যে ফরেন প্লেয়ার যে কালেকশনগুলো ছিল তাতে আপনার তো ইমপ্রুভমেন্টের একটা চান্সই কম। তো আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনাকে কোয়ালিটি জিনিস ইমপ্রুভ করার জন্য আপনাকে প্ল্যানগুলো করতে হবে। ওই প্ল্যানিং এর আসলে আইডিয়াগুলো না পিক করলে আপনি কখনোই আপনি যে ভালো ফল পাবেন না। আর এটা একটু খেলার ব্যাপারে একটু অ্যাড করবো। গতকালকে আমরা হয়তো দেখেছি অনেক বড় রান করেছে পাকিস্তান টিম, ব্যাটিং উইকেট ছিল। আমার কাছে মনে হয় যে খুব ব্যাটিং উইকেট ছিল না, বিকজ আপনি প্রথম 6 ওভারে তারা পাওয়ার প্লেটা সুন্দর ইউজ করছে। আমাদের বোলাররা কিন্তু রাইট জায়গায় বল করে না, দেখবেন যে ডাউন দ্য লেগ শরীফুল, লেগ বাই ডিসচার্জ, এরকম অনেক বাজে কিছু কিছু বাজে বল হয়েছে এবং খুব ভালো ব্যাটিং করেছে সাজ্জাদ যে ওপেনার। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় কিছু সলিড ব্যাটিং করে দিয়েছে। এই ব্যাটিং এর ফলে প্রথম 6 ওভারে বিশাল বড় রান, বাদ বাকি লাস্ট 7-8 ওভারও কিন্তু খুব বড় রান করেছে না, আমার কাছে মনে হয় তারা ওটা জাস্ট ক্যারি অন করে গেছে। কিন্তু আমি যে একটা সময় মনে হচ্ছে 200 রান হবে, কিন্তু উইকেটের কারণে কিন্তু 200 রান হতে পারে না। আর যদি আমাদের ব্যাটিং এর কথা বলেন, আপনি ছোট্টটা বলেন, তামিম তো বেসিক্যালি জুনিয়র একটু শর্টস খেলতে পছন্দ করে। লিটন দাস যে আউটটা হয়েছে, আমি তাকে ব্লেম করছি না, আপনি রোহিত শর্মা, শুভমান গিল তাদের খেলা দেখবেন, যেখানকার বল ওইখান দিয়ে সুন্দর সুন্দর শর্টস খেলেন, বিকজ আপনি টপ অর্ডার ব্যাটসম্যান। কালকে পিওর হাফ বলি টাইপের অলমোস্ট কাছাকাছি হ্যাঁ বলতে, কারণ কি আপনি খেলাটা শুধু দেখবেন যে আপনি ওই বলটাকে একদম মানে ওপেনার ব্যাটসম্যান এরকম বল খুঁজে এরকম একটা জায়গায় বল ওই বলটাকে আপনি ফ্ল্যাট অস্ট্রেলিয়ান উইকেটের মতো আপনি মিড উইকেটে খেলছেন, এটা মিরপুরের উইকেট, নট অস্ট্রেলিয়ান উইকেট। আপনি ওই বলটাকে সোজা 5 মারেন বোলারের পাশ দিয়ে এমনি চাপ পেয়ে নেন, তো আপনি তো জোর করে আউট হয়ে গেছেন অনেক সময়। আরেকটা সম্বন্ধে বলবো, ওরা ভালো জায়গায় বল করেছে গতকালকে। আপনি যদি মির্জা যে বলটা করেছে, কয়েকটা ডেলিভারি স্টাম্পে বল রয়েছে বা লেগ করেছে, সুপার ডেলিভারি। তো আপনি টপ করছেন জাকির বলটা আপনি কিন্তু প্রথমে ভুল করে ফেলেছেন, আপনি নিজে থেকেই মানে আপনি বাজে শটস খেলে ফেলেছেন। আপনি এত বাজে শটস খেলা করেন, আপনার একটা নর্মাল বেসিক শটস খেলেন যে আমি যেদিককার বল ওদিকে খেলবো। তো এইসব ছোট ছোট ভুলগুলো আমার মনে হয় যে আমরা প্রথমে বললাম না যে আমরা 130 রান করার প্ল্যান করে টিম বানাইছি, মনে হয় যে 130 থেকে 40। মেহেদি মিরাজ বলেন, নো ডাউট তারা প্লেয়ার ভালো, আমি বলছি না, কিন্তু তাদের স্ট্রাইক রেটগুলো দেখেন 200 রান চেজ করার জন্য তারা আমার কাছে মনে হয় না যে তাদের মেহেদি যে তো আপনাকে ওই ধরনের প্রথম 6 ওভার আপনাকে ওরকম ক্রিকেট খেলতে হবে। অনেক অনেক কিছু ডেভেলপমেন্টের জায়গা আছে, আমার মনে হয় যে আমরা অনেক কিছু পিছিয়ে আছি, বাট আমার মনে হয় যে
এটা করা দরকার। ক্যাপ্টেনকে তো আসলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হতেই হয়, সবসময় হতে হয়, তাকে পারফর্ম করতে হয়, পারফর্ম না করলে এমন একটা পরিবেশ রাখতে হয়। লিটনকে আমরা দেখি এটা অনেক দিন, অনেক পুরনো সমস্যা যে একটা ইনিংস খেললে তারপর আর তিনি নিজেকে খুঁজে পান না। সেম ইস্যু এখনো হচ্ছে। 3 ম্যাচের সিরিজ গেল, প্রথম ম্যাচটা তো বাংলাদেশ চেজই করেছে পাওনা, সেটা তো খুব বেশি ভালো পারফর্ম করতে পারেনি, বাকি 2 ম্যাচও করেনি। শ্রীলঙ্কাতে একটা ম্যাচ খেলে ফেলেছেন এবং তারপর শীত নিদ্রায় চলে গেছেন লিটন। কি সমস্যা আসলে লিটনের এই প্রবলেমটা কবে সলভ হতে পারে? না, এটা শুধুমাত্র লিটনের ক্ষেত্রে না, এটা বাংলাদেশের অনেক ক্রিকেটারের ক্ষেত্রে হয়েছে যে ওয়ান ইনিংস ওয়ান্ডার বলে একটা কথা রয়েছে, যে একটা ম্যাচ খেলার পরে, একটা ইনিংস ভালো খেলার পরে দেখবেন যে আপনি তার আর ধারাবাহিকতা নাই। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, আপনাকে মাস্ট ধারাবাহিক হতে হবে। আপনি হয়তো দেখা গেল যে কালে ভাদ্রে একটা ভালো ইনিংস খেলে দিলেন, তারপর আপনি ঘুমিয়ে পড়লেন এবং আপনার ব্যাটে রান নেই, এটার মানেটা হলো যে আপনাকে এটা ফ্লুক পারফরমেন্স বলে। সো ফ্লুক পারফরমেন্স দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে পারবেন না, আপনাকে এখানে অবশ্যই ধারাবাহিক হতে হবে। লিটন দাসের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, কোনো সন্দেহ নেই, লম্বা সময় ধরে তিনি খেলছেন। তবে এই সমস্যাটা কাটিয়ে উঠতে হবে কিভাবে, সেটা লিটন দাসের কিন্তু বলবেন। এটা আমি আমি আমার মনে হয় যে এটা আমরা অথবা কোচিং যারা করার তারা এই সমস্যার সমাধান করতে পারবে না, সমস্যার সমাধানটা লিটনকে করতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে তাকে মনে রাখতে হবে যে একটা ম্যাচ জিতলে হবে না বা একটা ম্যাচে ভালো পারফরমেন্স করলে হবে না। আমাকে যেহেতু ক্যাপ্টেন আমি, হ্যাঁ সব ম্যাচে ভালো পারফরমেন্স তিনি করবেন তা কিন্তু না, কিন্তু আউট হওয়ার ধরনটা যেন একটু মানে ইরেসপন্সিবলের মতো শর্টস যাতে না খেলা হয়, সেই জিনিসটা কিন্তু বলে সেটা তো রাখতে হবে। পাইলট বলে দিন যে কালকে শর্টটা একটা ভালো টাইমে দিতে পাইলট। আপনি লিটনকে অনেক কাজ খেলে গেছেন, ক্লোজলি দেখেছেন, 10 বছর 8 বছর 9 বছর হয়ে গেছে সিনিয়র ক্যাম্পেইনার, একটা ফরম্যাটের ক্যাপ্টেন তিনি। এখন তো সমস্যাটা বোঝাই যায় যে আসলে মেন্টাল গেম এটা। কারণ কালকে স্টার্ট করতেছিলেন দুর্দান্ত একটা কাভার ড্রাইভ, চোখ ধাঁধানো কাভার ড্রাইভ, মানে দেখে মনে হলো যে একটু শর্ট হতে পারে না, তারপরে খুবই বাজে একটা আউট হয়ে গেলেন। এই যে মানসিকভাবে নিজেকে আসলে বিকাশের জায়গা, এখানে কিভাবে একটা প্লেয়ার ইমপ্রুভ করতে পারে? দেন একটা হচ্ছে যে ধরেন আমাদের ডোমেস্টিক ভালো না, মানসিকতা পরিবর্তন করতে হবে যে আমি আমার লেভেলটাকে আমি তো সবসময় মিশন থাকবো না যে আমি কি হতে চাই। আমাদের খেলোয়াড়দের কাছে আমার মনে হয় যে অবশ্যই তারা হয়তো চেষ্টা করে, বাট সাথে মেন্টাল সাপোর্ট, মোটিভেশনাল কিছু কাজ আছে। আপনি নিজেকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার, আমার কারেকশনগুলো করতে হবে, ফাইন টিউন করতে হবে। বিকজ আপনি যখন হায়ার লেভেলে চলে যাবেন তখন কিন্তু কারেকশন বিশাল বড় কারেকশন থাকে না, তখন ছোটো ছোটো ফাইন টিউন থাকে। এই কারেকশনগুলো আপনি প্রতিনিয়ত ভুল করছেন, তো এই কারেকশনগুলো যখন করবেন ইন্ডিভিজুয়ালি করতে হবে। একটা তো আপনি তো ধরেন আমার ডোমেস্টিক ভালো না, আমি ওখানে করতে পারছি না, তাহলে আমার ইন্ডিভিজুয়ালি কি আছে। আমার মনে আছে একটা সময় আমাদের জাভেদ মিয়াঁদার আমরা যেহেতু সাউথ আফ্রিকার কোথাও যেন খেলতে দেবো, আমাদের চেয়ারের উপর দাঁড়িয়ে থেকে পুল খেলা ছিল কেন, বিকজ ওদের বলটা হাইট করে উঁচা করে রাখে। তো এইরকম অনেক চিন্তা আছে, আপনাকে ধরেন অনেক ক্রিয়েটিভিটি চিন্তা হতে হবে, প্লেয়ারকে ক্রিয়েটিভ হতে হবে। তো আপনি যদি যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত হবে না। আরেকটার সাথে আমি অ্যাড করবো, আমার সাথে মনে হয় একমতই হবেন, IPL এ আমরা 200 রান দেখি। এই যে গত আইপিএল এখন আমরা 250-300 দেখি না 250-300 দেখি। আজ যেই গতকালকে যে মাঠে খেলা হয়েছে এই গেটে, পাকিস্তান এবং বাংলাদেশ ঠিক একই টাইপের খেলা খেলে, হ্যাঁ, যে হয়তো ছক্কা 4 খেলে, কিন্তু এখানে যদি ইন্ডিয়ান প্লেয়ার ব্যাটিং করতো এটা 200 রান প্লাস হলে করতো। কেন করতো জানেন? আপনি নর্মালি পাকিস্তান এবং বাংলাদেশের থিওরি হচ্ছে যে 4 ছক্কা মারবো, শুধু টেনিস বলের মতো মাঠ থাকে, কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা ওদের কাছে 12 রান কিন্তু খুব নর্মাল। কেন জানেন? ওরা একটা 6 মারলে একটা ভালো বলে, সিঙ্গেল, তারপরে ভালো বল যেটা একদম পিওর, হয়তো খুব ভালো ডেলিভারি, আস্তে করে থার্ড ম্যান দিয়ে 1, এখান দিয়ে 2, এখান দিয়ে 1 দিয়ে আপনি কিন্তু একটা 6 মারলো, 6 বলের মধ্যে একটা 6 অথবা 4 দিয়ে 11 থেকে 12 রান এমনি নিয়ে গেল। আপনি প্রত্যেক ওভারে যদি 2টা রান করে যদি আপনি এরকম বাইক করতে পারেন, তাহলে 20 ওভারে কত রান যে পৌঁছাচ্ছে। তার জন্য তারা 200-250 রানে যে পৌঁছায়, আমরা 30-40 রানে যে শটা করে নিই। মিডল ওভারের কথা হয়তো বলছেন পাইলট, মিডল ওভারটাতে তারা রানটাকে ঠিকঠাক রাখে। কালকে পাকিস্তানের মিডল ওভারে পা হয়েছে, আমাদের মিডল ওভারে আসলে যাওয়ার আগে আমাদের টপ অর্ডার গায়েব হয়ে যায়। সো এই জায়গাগুলোতে কিভাবে কি করা যায় এবং স্যার আমরা আসলে কেমনে ডিউটি দিচ্ছি? আসছি আপনার এই প্রশ্ন উত্তরে, তার আগে একটু বলি যে পাইলট একটা খুব সুন্দর কথা বলেছেন যে শুদ্ধিকরণ বা কারেক্টিভনেস, যে আপনাকে নিজে ঠিক করতে হবে যে আপনি কোন সমস্যাটা পড়েছেন, সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 2007 সালে সেই টুরে খালেদ মাসুদ পাইলট ছিলেন এবং সেটা তার ক্যারিয়ার এই ন্যাশনাল টিমের হয়ে লাস্ট টেস্ট ছিল, সেটাতে প্রথম টেস্টে উনি খেলেছিলেন, এসএসসিতে উনি খেলেছিলেন কলম্বো স্পোর্টস ক্লাবে যে মাঠে খেলাটা টেস্ট ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে আশরাফুল ছিলেন ক্যাপ্টেন। সেই ম্যাচে কুমার সাঙ্গাকারা 26 রানে আউট হয়েছিলেন, একটা পুল শট করতে গিয়ে তিনি আউট হয়েছিলেন, খুব সম্ভবত শাহাদাত হোসেনের বলে। তার পরের দুটো ম্যাচে
তিনি খেলেছিলেন এবং সেই দুটো টেস্টে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সেই ডাবল সেঞ্চুরি করার সময় তিনি একটা পুল শট বা হুক শট তিনি খেলেননি। হ্যাঁ, আমি তাকে নিজেরই প্রশ্ন করেছিলাম যে এত লম্বা সময় ধরে একজন ক্রিকেটার ব্যাট করতে যাচ্ছেন এবং পুল শট হুক শট খেলার সুযোগটাও তার সামনে রয়েছে, তারপর তিনি কেন এই শটটা না খেলে ডাক করেছিলেন, অথবা পুল শটের বল যেটা ছিল সেটাতে ব্যাক ফুটে গিয়ে ব্লক করেছিলেন। আর যখন বাউন্সার এসেছিল পুল শট হুক শট খেলার জন্য, তখন তিনি সেখানে ডাক করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমাদের সবাইকে বলেছিলেন যে প্রথম টেস্টে আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমি আর রিপিট করতে চাইনি। তো এই যে আপনি শুদ্ধিকরণের কথাটা যে বললেন যে কি করে একজন ক্রিকেটার কৌশলগতভাবে নিজের ভুলটা শুধরে নেবেন, সেটা কিন্তু তিনি নিজে শুধরে নিতে পেরেছিলেন। এটা আমার মনে হয় যে লিটন দাসের কথা আপনি যেটা বললেন যে তিনি একটা ম্যাচে ভালো করার পর পরের 10টা ম্যাচে খারাপ করেন, এই যে ভুলটা, তার আগের ম্যাচে ভুলটা কি হয়েছিল সেই ভুলটা যদি আপনি রিপিট না করতে চান, তাহলে আপনাকে নিজে কিন্তু শুদ্ধকরণটা করতে হবে। আর ফিরি আপনার প্রশ্ন উত্তরে, যেটা আপনি বলছেন যে বাংলাদেশের মিডল অর্ডারে কেন এই ধরনের সমস্যা হয়। মিডল অর্ডারের মূল সমস্যাটা হয় কারণটা হলো যে টপ অর্ডার যখন ফেল করে তখন মিডল অর্ডারের কাজটুকু কি হয়ে যায়, আবার ইনিংস রিবিল্ড করার জন্য, অর্থাৎ আবার আপনি তার রোল থেকে সরে যায়, তার রোল থেকে সরে যাচ্ছে, আবার তাকে কিন্তু সেই রড সিমেন্ট এবং বালি দিয়ে আবার পুরো ইনিংসটা রিবিল্ড করতে হচ্ছে। অর্থাৎ আপনি যে ফ্লাম্বায়েন্ট একটা ক্রিকেট খেলার কথা ছিল, যেভাবে রান তুলবেন আপনি মারবেন, সেটা না করে তখন আপনাকে ইনিংসটা রিবিল্ড করতে হয়, মনে করতে হয় যে আমি যদি ইনিংসটা রিবিল্ড না করি, আমি যদি এখন দ্রুত খেলে আউট হয়ে যাই, তাহলে অল আউট হয়ে যাবো। সো এই কাজটুকু করতে করতে যখন আপনি 17-16 ওভার পর্যন্ত চলে যায়, ততক্ষণে দেখা যায় যে আপনি রান কিন্তু রোটেট হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যে শেষের 4 ওভার একটা সুযোগটা পান, সেই 4 ওভারে যদি পরের ব্যাটসম্যানরা রান করতে না পারেন, তাহলে এরকম 120 বা 130 রানে আটকে যায়। সো বিষয়টা হলো যে আপনি শুরুর ব্যাটাররা যদি আপনাকে ফ্লপ হয়, তখন মাঝখানের যে ব্যাটার যারা থাকেন, মিডল অর্ডার যারা থাকেন, তাদের রোলটা বদলে যায়, এবং এই বদলে যাওয়ার কারণে স্কোরবোর্ডে বাংলাদেশের যে চ্যালেঞ্জিং একটা স্কোর হওয়ার কথা থাকে, সেই বিষয়টাও কিন্তু বদলে যায়। আমি একটু একটা জিনিস অ্যাড করবো, খুবই মনে হয় একটু হাস্যকর, তারপরে বলবো যে আমি টেনিস যারা খেলেন, যারা সুপারস্টার বাংলাদেশে, আমি তাদের খেলাগুলো খুব এনজয় করি। তারা কিন্তু এত পরিমাণ ম্যাচ খেলে, গোটা বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে খেলে, তারা কিন্তু রেগুলার রান করে এবং তারা সব টাইপ শর্টস খেলে এবং মানে টেনিসে কিন্তু ভালো সুইংও হয়। তাদের যে ম্যাচ সেন্স, আপনি দেখবেন যে স্কোপ করছে, সুইপ মারছে, মানে স্ট্রেট মারছে, ম্যাচ সেন্স ডেভেলপ করতে পারবে, ম্যাচ সিনারিও ডেভেলপ করতে পারবে। আপনি অনেক খেলোয়াড় দেখবেন কিভাবে ডেভেলপ করা, বিকজ তারা প্রচুর পরিমাণ ম্যাচ খেলে, প্রচুর পরিমাণ ম্যাচ খেলে না। আপনি আমাদের বাংলাদেশের প্লেয়াররা প্রচুর পরিমাণ ম্যাচ খেলেই না। আপনি দেখেন যে ম্যাচগুলো দেখবেন, যে ম্যাচ খেলার পরে হয়তো দেখা যায় অনেকদিন ব্রেক, প্র্যাকটিস। আর এটা হচ্ছে যখনই ডোমেস্টিক খেলছেন তখন মানটা খারাপ। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, এই লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল খেলে তার 12 দিন পরে তো চলে গেল। বিপিএলের যে মান, সেই মান দিয়ে আপনি ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। আর ইন্ডিয়া খেলছে এগেইনস্ট ইংল্যান্ড, এটা ওয়ান ডে সিরিজ খেলছে 5টা, পাকিস্তান খেলছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। তাদের প্ল্যানটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিব। আর বাংলাদেশ চিন্তা করছে তো আপনি পার্সেন্ট করেন, তো আপনার চিন্তা করতে হবে যে ওইখানে যে আমি, ঠিক আছে, আমি বিপিএল এর মতো জায়গায় মেন 12 দিনের গ্যাপ আছে, মেন ম্যাচ টিমের প্লেয়ারদেরকে আগে থেকে কিন্তু আর 5 দিনে কিন্তু অফ করে দিয়ে আমি 3টা ম্যাচ খেলে নিয়ে হয়তো আফগানিস্তান বা যে ফিরেছে, ওয়েস্ট ইন্ডিজ বা যে ফিরেছে, তার সাথে ম্যাচ খেলে ওই লেভেলের সাথে খেলি, তাহলে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে প্ল্যানিংটা ভালো হতো। তো এই জায়গাগুলো আমাকে জীবনে অনেকটা বড়। আমরা শ্রীলঙ্কার এগেইনস্টে টি20 দিলাম শান্ত খেলেছে, তারপর শান্ত গায়েব হয়ে গেলেন। জাকির আলী রনি তখন 6-7 খেলতে, ইনফ্যাক্ট আরো আমাদের সাথে সেম ছিল। তো তারপর যখন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো, ইন্ডিয়া টিম খেলছে আইপিএল এ কারা খেলে ভাই, বাংলাদেশে একটা প্লেয়ারও নাই। তারপরে বুঝেন মানটা কোথায় গেল, ওটা তো ওয়ার্ল্ড কাপের চেয়ে কম্পিটিটিভ টুর্নামেন্ট। তারপরে বাংলাদেশের প্লেয়ার খেলছে আবার হয়তো হলো যে ঢাকা নিয়ে। তো আলটিমেটলি আপনি পাহাড়ে উঠে আবার নিচের দিকে নেমে যাচ্ছে, আবার ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলছে। তো ওরা কিন্তু ওই পাহাড়ের থেকে আরো নষ্ট হয়ে যাবে। জি আমি বাংলাদেশ দলের প্লেয়ারদের কথা বলছিলাম যে এই যে এখন জাকির আলী অনেক উপরে খেলেছেন, কালকে অনেকখানি। বেসিক্যালি তার রোলটা ছিল আপনার সময় 6-7 খেলবেন, লাস্টের দিকে ইনিংস এক্সেলারেট করবেন। সেই রোলটা সাডেনলি এখন শামীম পাটোয়ারির কাছে চলে গেছে, জাকির আলী এখন মিডলে চলে এসছে। তো একটা প্লেয়ার কি আসলে এক্স্যাক্টলি জানে না, বা তাকে নিয়ে কি প্ল্যানিংটা আসলে লম্বা সময় ধরে হয় না, নাকি আমরা সিরিজ বাই সিরিজ চিন্তা করি, আচ্ছা এই সিরিজে এখানে গেল, পরে সিরিজে দেখা যাবে? না, সিরিজ বাই সিরিজ সেরকম চিন্তা না করে আপনার, যেটা আমি বলছিলাম যে আপনি যেহেতু এখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিম চলে গিয়েছেন, একটা মাঝখানে বড় ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটা কিভাবে পূরণ করা হবে, কোন ক্রিকেটারদেরকে দিয়ে পূরণ করা হবে, সেটা নিয়ে নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট চিন্তাটুকু করছে। এই চিন্তাটুকু করছে দেখেই কিন্তু আপনি কোনো ম্যাচে, কালকের এই ম্যাচে ধরেন আপনার যেহেতু তাওহিদ ছিলেন না, জাকির আলীকে একটু উপরে খেলানো হয়েছে।
বাট এটা আমি মনে করি যে সিরিজ বাই সিরিজ চিন্তা না করে এটা আপনি একটা পুরো সিজন চিন্তা করবেন বা পুরো বছরব্যাপী চিন্তা করবেন এবং কোনো সেই ক্রিকেটারকে আপনি বলে দেবেন যে দিস ইজ ইয়োর প্লেস এন্ড ইউ হ্যাভ টু ব্যাট হিয়ার। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আপনি এক সময় চেঞ্জ করতেই পারেন, সেটা আমরা দেখেছি। সেটা আমরা কিন্তু আপনি আইসিসি ট্রফিতে যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেখানে আমরা দেখি যে ওপেনার আতার আলী ছিলেন, তাকে আপনার ব্যাট করতে হয়েছিল 10 নম্বরে, তিনি তাকে নামতেই হয়নি শেষ পর্যন্ত। সো এই ম্যাচের সিনারি অনুযায়ী আপনি তখন চেঞ্জ করবেন। কোনো কারণে যদি বৃষ্টি হয় বা কোনো কারণে যদি ওভারটা কার্টেন হয়ে গেল তখন আপনি সেই সিচুয়েশন অনুযায়ী করতে পারেন। কিন্তু তারপরে আমি মনে করি যে ব্যাটারকে বা যে ক্রিকেটারকে আপনি একটা পজিশন ঠিক করে দিবেন সেটার দিকে তিনি যদি মানে তাকে সেই জায়গায় রাখতে পারেন আপনি, তাহলে তার জন্য এটা সুবিধাটা কি হবে যে সে এটাকে নিজের একটা কমফোর্ট জোন হিসেবে মনে করবে। কারণ আগের দিন রাতে ম্যাচ খেলার আগে তিনি যে যখন ঘুমাতে যাবেন তখন তার মাথায় এক ধরনের প্ল্যান করবে যে আমি 4 নম্বরে ব্যাট করবো, তাহলে আমাকে এইভাবে ব্যাট করতে হবে। অর্থাৎ তিনি জানছেন যে এটি তার সেট জায়গা, এটি তার কমফোর্টের জায়গা এবং এখানে তাকে সেই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। কিন্তু ওয়ান ফাইন মর্নিং ম্যাচের দিন সকালে তাকে যখন বলা হলো যে 4 নম্বরে না আপনি 8 নম্বরে ব্যাট করবেন, তখন জিনিসটা এলোমেলো হয়ে যায়। সো এই সিনক্রোনাইজেশন ঠিক রাখতে হবে এবং এই ডিসিপ্লিনটাও ঠিক রাখতে হবে, তাহলে দেখবেন। এবং তারপরে সেই ক্রিকেটার যদি সেই জায়গায় ভালো পারফরমেন্স না করেন, তাকে যে জায়গাটুকু দেওয়া হচ্ছে তখন আপনি বিকল্পটুকু চিন্তা করবেন। সো এই কারণে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আপনি যাকে দায়িত্ব দেবেন, লম্বা সময়ের জন্য দায়িত্ব দিবেন, ইফ ইউ ফেল ইউ জাস্ট ওয়াইপ হিম আউট। সিরিজ শেষ হয়ে গেলে মানে আমরা তো 2-1 জিতেছি, সিরিজ থেকে প্রাপ্তি অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা যদি মোটা দাগে চিন্তা করি পারি যে আসলে এই সিরিজে আমাদের শেখার অনেক কিছু আছে, স্পেশালি ফিল্ডিংটা আমাদের একদম আব্দুল্লাহ মারছিল। এরকম 2-1টা পয়েন্ট আপনার মনে হয় যে জায়গাগুলো বাংলাদেশ জায়গা হয়েছে? না, বর্ষাকালে সাধারণত একটু ফিল্ডিং ফাম্বল করে, এটা স্বাভাবিক, বিকজ আপনি বুঝতে হবে এনভায়রনমেন্টের কারণে বল অনেক বাংলাদেশ লো পাকে আছে বলটা ভিজার কারণে হচ্ছে যে অনেক সময় বল আউটফিল্ডে চলে গেলে আপনি হয়তো মাঠের মাঝখানে আপনি হয়তো সুপার সাপার দিয়ে আপনি পরিষ্কার করলেন, ড্রাই করলেন, বলটা যখন বাইরে চলে যায় তখন অনেক সময় আমরা সাধারণত টিভিতে দেখি, ফিল করি। মাঠে যে গরম ছিল সেটা কিন্তু আপনি এসি বক্সে বা টিভিতে বাসায় বসে ফিল করেন, তো সেই ফিল করেছে। তো আপনাকে ওই জিনিসটা কিছু কিছু প্রবলেম হয়, বর্ষাকালের দিকে এটা প্রবলেম হয়। বাট আমাদের ইমপ্রুভমেন্টের জায়গায় আমি মনে করি না শুধু ফিল্ড, 3টা সেক্টরে ইমপ্রুভ করতে হবে। আমরা আমাদের এই উইকেটে খেলছি বলে আপনার মনে হয় স্পিনাররা খুব ভালো বল করছে বা প্রেস বলার ভালো করছে, যখন আপনি ওই 250 রান উইকেটে খেলবেন তখন আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন যে আসলে আমরা কোন জায়গায়। আমি মনে করি যে কিছু কিছু প্লেয়ারকে আপনাকে কালেকশন করতে হবে। কেমন? যে আপনি যদি টি-20 ফরম্যাটের 150 রানের স্ট্রাইক রেট খেলতে যান, কিছু আলাদা আলাদা প্লেয়ার পাওয়া যায়। যেমন আমার কাছে আমার মনে হয় একটা ছেলে নাই হাবিবুর রহমান সোহান, একটা ছেলে বিপিএল খেলছে, স্ট্রাইক রেট অনেক হাই, মারদাঙ্গা খেলে এরকম কিছু প্লেয়ারকে আপনি কিন্তু পিক করতে হবে যে না আমরা ওদেরকে রেডি করবো, কনফিডেন্স দিতে হবে। হয়তো আপনি ন্যাশনাল টিম না খেলেন কিন্তু তাদেরকে নিয়ে টি-20 ফরম্যাটের মতো চিন্তা করতে হবে যে না এদেরকে আমরা ট্রাই করবো। কিন্তু আপনি ধরেন সাপোজ একটা লেভেল থাকে, বোঝা যায় যে আপনি কিন্তু এই লেভেল পর্যন্ত যাবেন, তার উপরে যাওয়ার সম্ভাবনা কম। তাকে নিয়ে আমি বেশি ঘষা বাজা করলে 2 জায়গায় হয়তো 3 হবে। তো বরঞ্চ আপনি এরকম কিছু কিছু ফাইটার প্লেয়ারকে বাইর করতে হবে যারা নিজের জন্য খেলে না এবং সাথে ক্লাস আছে, যে টেকনিক ভালো। তারপরে আপনার টি-20 কে আলাদা আসলে প্ল্যানিং করতে হবে, সেটা এক্সিকিউশনের জায়গা রয়েছে। এবং শেষ প্রশ্ন আপনার কাছে, বেশ বড় মিটিং হলো এসএসসির, আমরা দেখলাম যে এসএসসি প্রধান যিনি আছেন মহসিন নাকভি ইজ ভেরি হ্যাপি, আমাদের সভাপতি যিনি রয়েছেন বুলবুল সাহেব উনিও খুবই খুশি ছিলেন। খুব সফল মিটিং হয়েছে, আউটপুট আমরা জানি আসলে মিটিংটার আউটপুটটা কি আসলে? প্রথমে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু এই মিটিংটা ঢাকায় করতে পেরে মানে এটাকে সফলতা হিসেবে করতে পারার কারণে আমি তাদেরকে একটা ধন্যবাদ দেবো এবং এটা একটা ডিপ্লোম্যাটিকলি আমি মনে করি যে ক্রিকেটে বাংলাদেশের একটা কূটনৈতিক জয় হয়েছে। কেন? কারণটা হলো যে এই সভাটা ঢাকায় হওয়ার যখন প্ল্যানটা হয়েছিল তখন ভারত বলেছিল যে তারা এটাতে অংশ নেবে না। এই যে আমাদের আগস্টে কিন্তু আপনি এখন এই সিরিজটা শেষে কিন্তু ভারতের আসার কথা ছিল এখানে টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলার জন্য, সেই সিরিজটাও তারা পিছিয়ে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। সো যখন তারা পুরো দলটাই যখন বাংলাদেশে খেলতে আসছে না, তখন একটা এসিসিতে একটা সবাই যোগ দেওয়ার জন্য যোগ দেওয়াটা তাদের জন্য ঠিক একটা মানে পারফেক্ট মুহূর্ত ছিল না বলেই তারা এই সভায় যোগ না দেওয়ার জন্য প্ল্যানটা করেছিল শুরুতে। এবং ভারতের দেখা দেখি আপনি আফগানিস্তান এবং ওমানও কিন্তু বলেছিল যে তারাও এই আসবে না। দ্যাট মিনস আপনি পুরো এই সভাটা এক ধরনের একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে গিয়েছিল। সেখান থেকে সেই আনসার্টেনিটি দূর করে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, নতুন সভাপতি, তিনি যে ভারতকে আনতে সক্ষম হয়েছে এবং সবাইকে নিয়ে এসেছে, প্রায় সবাই এসেছে এখানে এবং খুব চমৎকার এবং খুবই আপনার হারমোনিয়াল একটা এই প্রশ্নের উত্তরটা এখন আসছে। কারণটা হলো যে এটা ভারত যদি অংশ না নেয় তাহলে এশিয়া কাপ খেলে কোনো লাভ নেই। এই কারণে এই পুরো জিনিসটা এখন ভারতের উপর নির্ভর করছে। ভারত খুব সম্ভবত কয়েকদিনের মধ্যে তাদের একটা সিদ্ধান্তটা জানাবে এবং আমি সাংবাদিক হিসেবে যতদূর জানি যে এটি সেপ্টেম্বরে হবে এবং খুব সম্ভবত এই ভেন্যুটা হবে আরব আমিরাতে। এটা তো মনে আগে থেকে পাকিস্তান আর ভারত যদি হোস্ট হয় তাহলে এটা দুবাই বা
আরো আমি এটাতে চলে যাওয়া রাইট এবং আমার কাছে মনে হচ্ছে যে ভারত পাকিস্তানকে নিয়ে প্রায় সবগুলো টুর্নামেন্টে এক ধরনের যে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এটাও কাটিয়ে ওঠা উচিত, তাই না? কারণটা হলো যে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক বা ভূ-রাজনৈতিক সম্পর্ক ভালো না, প্রতিবেশী হিসেবে তাদের মধ্যে এক ধরনের বৈরিতা রয়েছে, কিন্তু আমি মনে করি যে এটা ক্রিকেট বা ফুটবলে বা যে কোনো খেলায় এই বৈরিতা আনাটা উচিত না। কারণ আপনি দেশ হিসাবে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক অনেক ধরনের আপনার টানাপোড়েন থাকতে পারে, কিন্তু যখন মাঠে আপনি খেলবেন তখন সেখানে খেলার সাথে এই রাজনীতিকে জড়ানোটা আমি মনে করি না কোনো মতে উচিত হয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ খালেদ হোসেন পাইলট, আপনারা এসেছেন এবং সময় দিচ্ছেন। এনিমা টিভির পর্দায় আপনারা দেখেছেন ই স্পোর্টস। আমরা বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের প্রত্যেকটি ম্যাচের পরের দিনে হাজির হয়েছি। আবারও বাংলাদেশ খুব শিগগিরই মাঠে নামবে এবং তখন আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।